ক্যাঁচর ক্যাঁচর শব্দ করে রিকশাটা চলেছে কাঁচা পাকা রাস্তা ধরে। রাস্তার দুদিকের ছোপের মধ্যে জোনাকির আলো জ্বলছে মিটমিট করে। রিকশার হাতলে লাগানো আলোতে পথ দেখা যাচ্ছে, তবে সেটা মাত্র কয়েক হাত। রিকশায় বসে চারদিকটা খুব মন দিয়ে দেখছিল বিতান। ঝাঁপুই হাঁটা জায়গাটা দিব্যি, চারিদিকে ছোট বড় বাড়ি আর খালি মাঠ। চোখ জোড়ানো সবুজ রঙে ভরে আছে যেদিকেই তাকাও। তা ভাই, এই এলাকার বাজারটা কোন দিকে বলো তো? একে খুব বেশি দূর নয়। আপনি যে বাড়িতে যাচ্ছেন তার থেকে মাত্র মিনিট 10 হাঁটা পথেই পাবেন আমাদের ঝাপুইহাটির বাজার। ও যা, যে কদিন থাকবো অন্তত জিনিসপত্র আনা নেওয়ার জন্য লোক রাখতে হবে না, তাই তো দাদা? বিতানের কথা শেষ হলো না। রিকশাওয়ালাটা ঝপাং করে প্যাডেল থামিয়ে দিল। প্রায় হুমড়ি খেয়েই পড়ে যাচ্ছিল সে। আরে হলোটা কি? এক্ষুনি তো কপাল ফাটতো আমার। রিকশাওয়ালাটা কোনো কথা না বলে শুধু একটা হাত তুলে তাকে চুপ করতে বলল। তারপর সতর্ক দৃষ্টিতে দেখল চারদিকে। আরে হলোটা কি দাদা? কোনো সমস্যা নাকি? কি দেখছেন? হ্যাঁ, না না কিছু না। ঝাপুইহাটা তো, তাই এদিক ওদিক একটু দেখে শুনে চলাফেরা করা উচিত। লোকজন খুব একটা সুবিধের নয়, কখন গাড়ি দিয়ে উড়িয়ে দেবে। রিকশাওয়ালাটা খুব সহজে এ কথাটা বললেও বিতানের মনে হলো লোকটা কিছু একটা যেন লুকিয়ে গেল। যাই হোক, সে আর কোনো কথা জিজ্ঞেস করল না। এরপর মিনিট 20 পরেই একটা দোতলা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো তাদের বাহন। বাড়িটার ইট বেরিয়ে পড়েছে এদিক ওদিক। ঝাপুইহাটার বেশিরভাগ বাড়িরই এই অবস্থা। সত্যি অবাক হওয়ার বিষয়। বিতান নেমে টাকা দিল রিকশাওয়ালাকে। লোকটা কিন্তু টাকা নিয়ে চলে গেল না, বাড়িখানার দিকে কেমন যেন ভয় ভয় তাকিয়ে রইল। কি হলো, আরও লাগবে নাকি? কিন্তু কথা তো মাত্র 50-এর হয়েছিল। আগে না বাবু, টাকা আর লাগবে নি। তা বাবু, এই বাড়িতেই আপনি থাকবেন নাকি? হ্যাঁ, কোনো ভূত আছে নাকি? না না, ভূত নেই, তবে ভয় আছে। যাকগে, আমার বলবার কথা সেটাই বললাম। সাবধানে থেকেন। চললাম। রিকশাটা আবার সেই বিরক্তিকর শব্দটা তুলে এগিয়ে গেল সামনের রাস্তার দিকে। বিতান সেদিকে একবার তাকিয়ে ভারী ব্যাগ দুটো তুলে চলল পাঁচিল ঘেরা বাড়িটার দিকে। বাড়িটার বয়স হয়েছে বোঝাই যায়। নোনাধরা দেওয়ালের নকশা দেখলে মনে হয় যেন প্রাচীনকালের কোনো প্রেত দেওয়ালে সেঁটে নজর রাখছে চারিদিকে। আগাছায় ভরে আছে সামনের বাগানটা। বিতান দাঁড়িয়ে এসবই দেখছিল, কিন্তু তাকে বাড়িতে ঢুকতে দেখে এক বৃদ্ধ লোক হন্তদন্ত হয়ে একরকম দৌড়ে এসে দাঁড়ালো। মুখ পোড়া, আবার জ্বালাতে এসছিস? বললুম তো একবার, এ বাড়ি আমি থাকতে তোরা পাবি না। আহা দাদু, আমি মুখ পোড়া নই, আমি গো। আমায় চিনতে পারছো না? আমি বিতান, তোমার নাতি। হ্যাঁ, নাতি? বলো কি হে? আমি যে বিয়েই করলুম না, সংসার ধর্মে মন ছিল না কোনো কালেই। আমার আবার নাতি আসবে কোথা থেকে? বিতান একটা কাগজ বের করে বুড়োর সামনে ধরল। কিছু যদি তার মনে আসে। আমায় তুমি ভুলে গেলে দাদু? মনে করে দেখো, আমি তোমাদের এই বাগানের মালি হরনাথের ছেলে। ছোটবেলায় আমায় তুমি দত্তক নিয়েছিলে, তারপর বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলে। ভুলে গেলে সব? আমি তো সেখান থেকেই চাকরি করতে চলে গেলাম আসানসোলে। আর বলতে হলো না। বুড়ো 2 হাতে জড়িয়ে ধরল বিতানকে। তার মুখে যেন বহুকালের শেষে সম্বল ফিরে পাওয়ার আনন্দ। কিন্তু তারপরেই আবার তাকে ছেড়ে দিল। কিন্তু আমি আমি শুনেছিলুম যে তুমি তুমি যা শুনেছ বলে যাও, বুঝলে?
দেখো তেমন কিছু ঘটলে এখানে দাঁড়িয়ে থাকতুম কি করে। যাকে এবার চলো ভেতরে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, সে আর বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আমি যে কি আনন্দ হচ্ছে না আমার, কি কি বলবো। আমি যে এখানে কি কষ্টে আটকে আছি। চলো চলো চলো, ভিতরে চলো। দুজনে এগিয়ে গেল বাড়ির ভেতরের দিকে। শেষ বিকেলের সূর্যের আলো তখন প্রায় বুঝেই এসেছে। চাপ চাপ অন্ধকার জমতে শুরু করেছে চারিদিকে। পাঁচিলের একটা অংশে ভেঙে পড়া থামের আড়ালে দাঁড়িয়েছিল একটা লোক। লোকটা দাঁড়িয়ে বুড়ো আর বাড়িতে আসা নতুন লোকটাকে দেখছিল। তার ভাবভঙ্গি যে সুবিধের নয় তা আর বলে দিতে হয় না। হ্যালো ঘোষবাবু, আমি পচা বলছি। এই নতুন ফ্যাকড়া হাজির হয়েছে গো। বটে, কি ফ্যাকড়া শুনি? ফ্যাকড়ায় যদি জোটে তবে তুই ওখানে কি করছিস? হ্যাঁ, না, কথাটা শোনেন আগে। একটা লোক, এই প্যাঙাটি মতো চেহারা, এই খানিকক্ষণ আগে এসে ঢুকেছে ওই বাড়িতে। আগে আর বুড়ো তাকে নিয়ে গেল তোয়াজ করে ভেতরে। বলিস কি? হ্যাঁ, বুঝেছি, বডিগার্ড। ঠিক আছে, দেখছি। তুই নজর রাখ, বুঝলি? এই ন্যাপলা যাবে রাতের দিকে, তার আগে কিন্তু সরবি না ওখান থেকে, বুঝেছিস? বেশ, রাখ এখন। পচা বিরক্তিতে ফোনটা কেটে দিল। এই হলো ঘোষবাবুর খারাপ দিক, খালি হুকুম দিয়েই সার। সে আরও একটু নিজেকে আড়াল করে দাঁড়ালো থামের গায়ে। ধীরে ধীরে রাত নামল ঝাঁপুই হাঁটার ওপর। মাথার ওপর আধ খাওয়া চাঁদ মৃদু মৃদু আলো ছড়াচ্ছে। রাস্তাঘাটে লোকজনও প্রায় নেই বললেই চলে। রোজকার সাধারণ রাতের মতোই ঝিমোচ্ছে এই আধা শহর এলাকাটা। বাড়িখানার ভেতর আঁধার জমে আছে আনাচে কানাচে। এই বাড়িতে কারেন্ট নেই আজ বহুকাল। বিশাল ঘর, দালান, বারান্দা। রাত নামলেই কাদের যেন খুব চাপা স্বরে হাত ছানি দিয়ে ডাকে। বিতানের খুব হালকা মনে আছে এই সব বারান্দায় দৌড়ে বেড়ানোর স্মৃতি। সে হাতে একটা আলো নিয়ে কিছু একটা যেন খুঁজে চলেছে। বাড়িখানার সব ঘর খোলা থাকলেও দক্ষিণের একটা ঘরের দরজা বন্ধ দেখে সে দাঁড়িয়ে পড়ল। জং ধরা একটা তালা ঝুলছে, সেটা ধরে সে একটা টান দিল। দেখেই বোঝা যায় জং ধরা হলেও মাঝে মাঝে এটা খোলা হয়। ওটা খোলে না। বিতান চমকে পিছন ফিরে দেখল বুড়োটা কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে। আঁধারে যেন তার চোখ দুটো জ্বলছে। ও দরজাটা খোলে না, চাবি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো দেখি। তুমি 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 সত্যি বিতান তো? হ্যাঁ, আমি বিতানি গো। কি যে বলো দাদু। যাগ্গে, তা এখানে তুমি একা একা থাকো, ভয় লাগে না? একা? একা কোথায় হে? এই তো আজ পূর্ণিমার আগের রাত। কালই তো পূর্ণচন্দ্র দেখা যাবে আকাশে। কাল ওরা সবাই আসবে। আমি এখন আর একা নই হে দাদা ভাই, এখন আর একা নই। যাই হোক, চলো চলো, খেয়ে নেবে চলো। এ কথা বলে বুড়ো হেঁটে চলে গেল বারান্দা ধরে। বিতান খুব অবাক হয়ে গেল বুড়োর কথা শুনে। যত রাত বাড়ছে তত যেন এই বুড়োর হাব ভাব পাল্টে যাচ্ছে। পচা থামের আড়ালে বসে বসে ঝিমিয়ে পড়েছিল। এমন সময় তার কাঁধে কে যেন খুটখুট করে একটা খোঁচা দিল। এই কে রে, ন্যাপলা এলি নাকি? হ্যাঁ আমি। তাই এখানে এখনো বসে আছিস কেন? তোকে যে ঘোষবাবু বাড়ির ভেতরে ডাকছেন, চল। ঘোষবাবু বাড়ির ভেতর ঢুকেছেন? কই, তার গাড়ি তো দেখছি না।
আর আমাকেও তো ফোন করে কিছু বললেন না। যাকগে, চল। ন্যাপলা এগিয়ে চলল পচার আগে আগে। পচাও চলল তার পিছনে মন্ত্রমুগ্ধের মতো। বাড়ির ভাঙা একটা অংশ দিয়ে তারা দুজনে ঢুকলো ভেতরে। ভেতরটা একটু ঝুপসি আঁধার, চুন খসে পড়া দেওয়ালে বয়সের আন্দাজ। কোথায় নিয়ে যাচ্ছিস রে ন্যাপলা? কোথায় ঘোষবাবু? থাম দেখি। এ কথা শুনে ন্যাপলা থেমে গেল আর হাওয়ার বেগে ঘুরে দাঁড়ালো তার দিকে। কি হলো? অমন করছিস কেন রে? অ্যাস্টামো হচ্ছে নাকি? পচার কথাটা শেষ হলো না। ন্যাপলা দুহাত তুলে সাঁড়াশির মতো চেপে ধরল তার গলা। পচা বিস্ফারিত চোখে দেখল ন্যাপলার মুখটা বদলে হয়ে যাচ্ছে অশীতিকর এক বৃদ্ধের মুখ। কয়েক মুহূর্ত আর মরাত করে একটা শব্দ হলো। পচার দেহ লুটিয়ে পড়ল সিমেন্ট বাঁধানো মেঝের ওপর। ছায়ামূর্তিটা এরপর ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। রাতের আঁধার কেটে আবার সকালের রোদ পড়ল বাড়ির ওপর। কিন্তু আজ অদ্ভুতভাবে বাড়ির বাগানে কোনো পাখির শব্দ নেই। পাখিরা যেন ভয়ে এ বাড়ির ধারে কাছে ঘেঁষছে না। বিতান ইটের রাস্তাটা ধরে হেঁটে চলেছে বাজারের দিকে। আজ রাতের কার্যসিদ্ধির জন্য তার কিছু জিনিসের দরকার। বাজার থেকে একটা কোদাল আর অন্যান্য দরকারি কয়েকটা জিনিস কিনে বিতান ফিরে চলল বাড়ির দিকে। আসার সময় বুড়োকে নিজের ঘরে কেমন যেন ঝুম হয়ে বসে থাকতে দেখেছে সে। ইটের রাস্তায় উঠে খানিক দূরই এগিয়ে গিয়েছিল সে। হঠাৎই তার রাস্তা আটকে এসে দাঁড়ালো একটা লটছড়ে মারুতি ভ্যান। একটা কাঁটা কোঁটা লোক নেমে দাঁড়ালো, তার পেছনে আরো একজন। এই যে, এদিকে সরো। তুমি কে হবে ওই বাড়ির বুড়োর? হ্যাঁ, বেশ যে এসে চুড়ে বসাচ্ছ। কি মতলব তোমার, বলো দেখি। আমি কে সেটা আপনাকে কেন বলবো মশাই? আপনি কে? আপনার মতলবটা কি? দেখ, সরাসরি বলছি, আমিও বাড়িখানা চাই, বুঝলি? আর ওখানে যে ফাঁক বসাতে আসবে তাকে সরিয়ে দিতে আমি পিছপা হব না, বুঝেছিস? এবার বল, তুই কে? আজ এত বছর ধরে আমিও বাড়ির ওপর নজর রেখেছি, এতদিন কেউ ছিল না। তুই কোথা থেকে টপকালি? হ্যাঁ? বিতান বুঝল এরাও তার মতোই মতলবে ও বাড়ির ওপর নজর রেখেছে। তাই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা না করে সে বলল, দেখুন, আমিও আপনাদের মতো ওই একই মতলবে এত বছর পরে ওই বাড়িতে ঢুকেছি, বুঝলেন? বেশ, আমার বুদ্ধিখানা শুনুন। নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই, আর আমাকে আপনি সরাতে পারবেন না, বুঝেছেন? তাই হাত মিলিয়ে নিন। কি বলো ভাই? ঘোষবাবু আর ন্যাপলা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে নিল একবার। চোখে চোখে ইশারায় যেন কিছু একটা বলে নিল তারা। বেশ, শোনাও তোমার মতলব। তবে শোনো হে, যদি পরিমল ঘোষকে ফাঁকি দেওয়ার তাল করো তবে আমার হাত যে কত দূর তা বুঝিয়ে দেব, বুঝেছ? বিতান মাথা নেড়ে নিজের মতলবখানা সব বলল দুজনকে। ভয়ানক এক ষড়যন্ত্র তৈরি হলো এই তিনজনের মধ্যে। ঠিক হলো সেদিন রাতেই যা করার করতে হবে। এরপর আবার মারুতি ভ্যানখানা চলে গেল তার সামনের রাস্তা ছেড়ে দিয়ে। বিতান নিজের ঘরে জিনিসগুলো রেখে বুড়োর খোঁজে বেরোলো, কিন্তু সারা বাড়ির বারান্দা দালান খুঁজেও বুড়োর হদিশ পেল না। কি ব্যাপার হলো? বুড়োটা গেল কোথায়? কিচ্ছু বুঝতে পারলো না কি? দাদু,
ও দাদু, কোথায় তুমি? আমি 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 আছি এই দক্ষিণের ঘরে। দাদা ভাই, তুমিও ঘরে যাও। আমি আমি তোমার খাবার ব্যবস্থা করে দিয়েছি। দেখো, খাবার ঘরে করে দিয়েছি, চাইলে খেয়েও নিতে পারো। যাও যাও যাও। কথাগুলো ভেসে এলো দক্ষিণের সেই বন্ধ ঘরের ভেতর থেকে। তবে আজ সেই ঘরে কোনো তালা নেই, ভেতর থেকে বন্ধ। ঠিক আছে দাদু, আমিও তবে যাচ্ছি, তুমিও খেয়ে নিও। হ্যাঁ, খেয়ে নিস বুড়ো, আজই তোর শেষ খাওয়া। মনে মনে দাঁত পিষতে পিষতে বিতান চলল নিজের ঘরের দিকে। আবার রাত নামল। আজ পূর্ণচন্দ্রের আলোয় ভেসে যাচ্ছে ইটের বাড়িটা। তবে বাড়ির আবহাওয়া আজ যেন থমথম করছে। বাড়ির মূল ফাটকের সামনে বিতান ছায়ার মতো দাঁড়িয়ে আছে। সব কিছুই জোগাড় করে রেখেছে সে। এমন সময় সেই মারুতি ভ্যানখানা এসে থামল বাড়ির সামনে। গাড়ি থেকে ঘোষবাবু আর ন্যাপলা নামল। ও, এতক্ষণে আসছেন? ওদিকে এক কাণ্ড হয়েছে। থামো বাপু, আগে বলো, একটা রোগা মতো বেটে লোককে দেখেছো নাকি এই বাড়ির আশেপাশে? কই না তো, কে এসে? কি ব্যাপার বলুন তো? আমাদের দলেরই ছেলে, এখানে দাদা পাঠিয়েছিল নজর রাখতে। কাল থেকে তার কোনো খোঁজ নেই। তুমি কিছু করনি তো? ভালোই ভালোই বলে দাও, বুঝলে, নইলে। এ কথা বলেই লোকটা পকেট থেকে বের করে ফেলল একটা চকচকে পিস্তল। থাম ন্যাপলা, পচার খোঁজ পরে হবে। এই যে, চলো, আগে বড় কাজটা সারা যাক। তুমি সবকিছু ব্যবস্থা করে রেখেছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা মুশকিল হয়েছে বুঝলেন। বুড়ো সকাল থেকে ঘরের দরজা এঁটে বসে আছে। কি করা যায় বলুন তো? দরজা? দরজা? হ্যাঁ, এই ন্যাপলাকে দেখেছো তো? এর এক লাথিতে মানুষের মাথার খুলি পর্যন্ত ফেটে যায়। দরজা? চলো। বিতান কোনো কথা বলল না আর। তারা তিনজনে চলল বাড়ির ভেতর দিকে। রাতের বাতাসে কাদের যেন ফিসফাস শোনা গেল এবার। চাঁদের আলোয় বারান্দাটা ভেসে যাচ্ছে। সব ঘরের দরজা খোলা থাকলেও যে ঘরে বুড়ো ছিল সেটা এখনো একই রকম বন্ধ। কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে থেকে। এই যে, এই ঘর, দাঁড়ান, একবার ডেকে দেখি। দাদু, ও দাদু, দাদু গো, দরজাটা খোলো দেখি একটু। কোনো সাড়া নেই ঘরের ভেতর থেকে। নিঃশ্বাসের শব্দও পাওয়া যাচ্ছে না। এই ন্যাপলা, ভেঙে ফেল। ন্যাপলা তার বিশাল একটা পা তুলে সপাটে একখানা লাথি বসিয়ে দিল দরজায়। মরচে পড়া দরজার কবজা ভেঙে দুদিকে হাট হয়ে খুলে গেল ভারী পাল্লা দুটো। তিনজনে বেড় দর্পে ঢুকে পড়ল ভেতরে। কিন্তু ভেতরে ঢুকেই পা যেন জমে গেল তিনজনের। ঘরের কড়িবর্গা থেকে ঝুলছে একটা পচা গলা দেহ। কিন্তু ভয়ের ব্যাপারটা হলো, দেহটা কোনো দড়িতে ঝুলছে না, নিজেই একটা হাতে ঝুলিয়ে রেখেছে নিজেকে। এ কি, এ কি? দেহটা বুড়োর। সে এবার মট মট করে শব্দ করে ঘাড় তুলে তাকালো তাদের দিকে। তার মুখে হলদে ছোপ ধরা দাঁতের শাড়ি। কি দাদু ভাই, বাড়ি নেবে না? কি হলো, ভয় পাচ্ছ নাকি? ঘরের তিনজন পাথরের মতো জমে গেছিল। মুখ থেকে তাদের কোনো কথাই সরছিল না। বিতান আমতা আমতা করে শুধু বলল, কিন্তু কি হচ্ছে এখানে? আমি যে বুঝতে পারছো না তাই তো? বেশ,
বসো, নিচে নেমে এসে বলছি। বুড়োর পচা গলা দেহটা ঝপ করে এসে নেমে দাঁড়ালো মেঝের ওপর। আমি তো অনেক বছর আগেই মরেছি হে, বুঝলে? ওই 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 দেখো, আমার কঙ্কাল পড়ে আছে। বুড়ো বয়সে হৃদযন্ত্র বিকল হয়ে মরেছিলাম এই ঘাড়ে। তারপর থেকে এই বাড়ি পাহারা দিয়ে চলেছি, আজও দিচ্ছি। আর এই যে দাদু ভাই, ছি 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 ছি, এত নিচে নামতে পারলে তুমি? এ কথায় তিনজনে পিছিয়ে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো। এখানে তো এতক্ষণ দরজা ছিল, কিন্তু এখন সেই দরজার কোনো চিহ্নই নেই। বুড়ো তার দুটো হাত সাঁড়াশির মতো লম্বা করে চেপে ধরল দুজনের গলা। কয়েক মুহূর্ত ধস্তাধস্তি, আর তারপরে মরাত করে দুটো শব্দ। দুটো লোকের দেহ আছড়ে পড়ল মাটিতে। এবার 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 তোর পালা। আমাকে আমাকে মেরে পুঁতে দেওয়ার জন্য সকালে কোদাল কিনে এনেছিলি, তাই না? শোন, তোর বাপ হরনাথ মালি মারা যাওয়ার পরই তোর খোঁজ নিয়েছিলাম আমি। আর 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 তখনই শুনেছিলুম তুই পড়াশোনা ছেড়ে হয়ে উঠেছিস এক সমাজ বিরোধী অপরাধী। জেল থেকে বেরিয়ে তুই যে সোজা এত বছর পর এখানে এসে হানা দিবি, সেটা জানতাম। কি ভেবেছিলি আমি কিছুই বুঝি না, তাই না? কত বাঘা, তোর বাপ কত সৎ ছিল, যে কারণে তোকে আমি দত্তক নিয়ে নিজের নাতি করেছিলাম। আর তুই কিনা, যাই হোক যাই হোক যাই হোক, এবার মর। বিতান ছিটকে সরে এলো একদিকে, আর পাশেই দরজাটা দেখতে পেয়ে লাফ দিয়ে বেরিয়ে পড়ল বাইরে। বেরিয়েই পড়িমড়ি করে দৌড়তে শুরু করলো সে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে বেরোতে হবে এই দুঃস্বপ্নময় বাড়ি থেকে। কিন্তু একটু দৌড়েই থামতে হলো তাকে। তার হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে উঠে এলো, কারণ বাইরের বারান্দায় ছায়াদের মেলা। সবাই এই বাড়ির নানান সময়ের নানান কালের বাসিন্দে। সবাই পূর্ণিমার আলোয় আবার ফিরে এসে হাজির হয়েছে এখানে। তুই আমাদের কাছে দাদুকে একা করে দিয়ে পালাস না বিধান। কথাটা যেদিক থেকে ভেসে এলো, বিতানের সেদিকে চেয়ে মাথাটা ঘুরে গেল। তার বাবা হরনাথ মালিও বিভৎস দেহে সেখানে দাঁড়িয়ে। আর সহ্য করতে পারল না সে, ভয়ে পিছু হটতে থাকলো। পিছোতে পিছোতে শেষ হলো রেলিং, আর তারপরেই 3 তলা থেকে শক্ত পাথরের মেঝেতে আছড়ে পড়ল তার দেহটা। ঝাপুইডাঙ্গার সেই বাড়ির বাসিন্দাদের অট্টহাসি আর বিতানের শেষ চিৎকারে রাতের বাতাস কাঁপতে কাঁপতে এক সময় আবার স্থির হয়ে গেল।
শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।